সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এসএটিভির পর্দায় আমাদের নিয়মিত আয়োজন গল্প কথা। আপনাদের সঙ্গে আছি আমি মারজান সুমি এবং বরাবরের মতো আজও আমার সাথে রয়েছেন একজন নতুন অতিথি। আমার সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন হুমায়ুন ফরিদ, ঢাকা থাই অ্যালকোম্যাক্স পিএলসির জেনারেল ম্যানেজার। কেমন আছেন ভাইয়া? আনন্দে ভালো, আপনারা কেমন আছেন? জি, খুবই ভালো আছি এবং আজকে গল্প কথার আয়োজনে আপনাকে পেয়ে ভালো লাগছে এবং একই সাথে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকেও ধন্যবাদ এমন সুন্দর একটা প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার সাথে আজকে অনেক গল্প হবে, কিন্তু বেশিরভাগই আপনার ব্যাপারেই জানতে চাওয়া। একটু জানতে চাই, ছোটবেলা বেড়ে ওঠা, পড়াশোনা কোথায়? আমি আসলে ঢাকার ছেলে, ঢাকাতেই আমার জন্ম, মতিঝিলে আমার জন্ম, মতিঝিলেই বেড়ে ওঠা। এরপরে আমি আসলে আই ওয়াজ এ ক্রিকেটার। আমি বিকেএসপিতে পড়াশোনা করেছি ক্লাস 7 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত। সো বাংলাদেশ প্রিমিয়ার ডিভিশন লিগে থেকে শুরু করে ফার্স্ট ডিভিশন লিগ বিভিন্ন প্রায় 14 বছর আমি বাংলাদেশ ক্রিকেট খেলেছি। আমি বাংলাদেশ আন্ডার 16 টিমের প্লেয়ার ছিলাম। 1995-এ বাংলাদেশের প্রথম আন্ডার 1960 টিম যেটা ছিল আন্ডার 16 টিম, সেই টিমের আমি একজন প্লেয়ার ছিলাম। অনূর্ধ্ব 19 আমাদের বাংলাদেশের প্রথম যে টিমটা ছিল 16, অনূর্ধ্ব 16, আচ্ছা হ্যাঁ, আন্ডার 16 টিমের ফার্স্ট যে টিমটা ছিল, হ্যাঁ, সেই টিমের প্লেয়ার ছিলাম আমি। বাহ, চমৎকার। সো ক্রিকেট খেলেছি দীর্ঘদিন। এরপরে আসলে ক্রিকেটের পরে আস্তে আস্তে প্রফেশনাল লাইফে চলে এসেছি। আচ্ছা, যে ক্রিকেটের কথা আসলো, আগে যেটা ছিল, এখন তো আসলে সোশ্যাল মিডিয়া বা ডিজিটালাইজেশনের কারণে এখন স্পোর্টস বা সবকিছু অনেক বেশি আসলে সহজলভ্য, বা আমরা সবাই দেখতে পাচ্ছি যে অনেকেই খুব সহজে ক্রিকেটারও হয়ে যাচ্ছে বা অনেকে সহজে স্পোর্টসম্যান হয়ে যাচ্ছে। কিন্তু ওই সময়টা যখন আপনি আসলে বলছেন কথা, সেই সময়টা তো অনেকটা ভিন্ন ছিল। সে সময় বিকেএসপিতে যে পড়াশোনা করা একটা বাচ্চা ছেলের জন্য, কিংবা আপনার কি আসলে মন থেকে ইচ্ছা ছিল কিনা, বা পরিবার আসলে সেই বিষয়টাতে কিভাবে ইনভলভ ছিল, এটা একটু বলেন। আসলে আমার ক্রিকেটার হয়ে ওঠার পিছনে সবচেয়ে বড় যে ইন্সপায়ারেশন ছিল আমার বড় ভাই। সো বড় ভাইও একসময় ক্রিকেট খেলতেন, বাট ফ্যামিলি চাইতো না সে ভালো ক্রিকেটার বা এই খেলাধুলা করুক, পড়াশোনা করুক। সো আসলে আমি যখন ভালো খেলছিলাম এলাকাতে, তখন আমার বড় ভাই চাচ্ছিল যে আমি বিকেএসপিতে যাই। তখন মাত্র শোনা গেল যে বিকেএসপি একটা প্রতিষ্ঠান হয়েছে। সো আমার বড় ভাই আমাকে ইন্সপায়ার করলো সেখানে যাওয়ার জন্য। আমার বাবার ইচ্ছা ছিল না, পরবর্তীতে আমি বড় ভাইয়ের ইচ্ছায় আসলে বিকেএসপিতে ভর্তি হই এবং খেলা। আর যেটা বলছিলেন যে ক্রিকেটের যে প্রিভিয়াস যে এনভায়রনমেন্ট এবং বর্তমান, হ্যাঁ, আমি আসলে অতটা কষ্ট পাইনি বা অত স্ট্রাগল করতে হয়নি, কারণ একটা প্ল্যাটফর্ম বিকেএসপি, সেখানে সকল ধরনের ফ্যাসিলিটিস ছিল। আর ছোটোবেলায় একটু অল্প বয়সে ওখানে গিয়েছিলাম, 1-2 মাস একটু কষ্ট হয়েছে। পরবর্তীতে ফ্রেন্ড সার্কেল, টিচারদের আদর মহব্বত যেটাই বলেন না কেন, টিচাররা ওয়াজ ভেরি কোঅপারেটিভ। বিশেষ করে আমাদের যে কোচ ছিলেন সারোয়ার ইমরান স্যার, ফাহিম স্যার, তাদের তো সহযোগিতা অসম্ভব ছিল। তাদের হাতেই আসলে বেড়ে ওঠা, তাদের কাছ থেকে খেলা শেখা। আর আমাদের যে স্কুলের টিচার যারা ছিল, ক্লাসে পড়াতেন, তারাও অনেক অমায়িক ছিলেন। তাদের সকাল থেকে অলমোস্ট দুপুর পর্যন্ত তাদের সাথেই থাকা হতো, কারণ ক্লাস চলতো সকাল 8-9টা থেকে 1টা পর্যন্ত। আবার সন্ধ্যার পরে তারা প্রেয়ার টাইম যেটা ছিল, সেই সময় বিকেএসপিতে এসে তারা প্রত্যেকটা রুমে রুমে ঘুরতেন, কে কী পড়ছেন, কারো প্রবলেম থাকলে তারা হেল্প করতেন। তো কোনো ধরনের এমন স্মৃতি আছে যেটা সবসময় আপনার মনে পড়লে ভালো লাগে? হ্যাঁ, একটা স্মৃতি আছে। আমাদের ওই প্রত্যেকটা কোয়ার্টারেই একটা কালচারাল প্রোগ্রাম হতো আর কি। সো সে তখনও ওটা ঠিক রমজান মাসের আগে, রমজান শুরু হবে তার আগে একটা কালচারাল প্রোগ্রাম। ওই প্রোগ্রামে আমরা সবাই স্টুডেন্টরাই বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করতো। সো হঠাৎ করে শোনা গেল যে রোজার মাসে সেই বছর ছুটি হবে না। তো রোজার জাস্ট 2 দিন আগে সেই প্রোগ্রামটা হচ্ছিল। সো আমি আর আমার এক ফ্রেন্ড ছিল কিরণ, ও এখন একটা পলিটিক্স করে, একটা ইউনিয়নের চেয়ারম্যানও। সো আমি আর ও দুজন বসে গেলাম যে কি করা যায়। তো আমরা একটা গান লিখলাম, আমিই লিখলাম গানটা বেসিক্যালি। তো ওই যে বয়াতির গান ছিল একটা, ওই যে আব্দুর রহমান বয়াতির গান ছিল, এই দিন দিন নয় আরো দিন আছে। এই গানটাকে আসলে টোটালটা আমি লিখলাম আমাদের আঙ্গিকে, প্যারোডির মতো। সুরটা ওইটা রেখেছি, কথাগুলো চেঞ্জ করলাম। যেমন কথাটা এরকম বানালাম যে 12 বছর বয়স হয়েছে আর ছাড়ন নাই, বিশ্বকাপে খেলতে হবে মনে রাখুন চাই। আমরা কি শুনতে পারি একটু, কি লিখেছিলেন? পুরোটা তো মনে নাই, অনেক আগে লিখেছি। হ্যাঁ, 12 বছর বয়স হয়েছে আর ছাড়ন নাই, বিশ্বকাপে খেলতে হবে মনে রাখুন চাই। হ্যাঁ, 12 বছর বয়স হলে রোজা রাখুন চাই, রোজার সময় তাই ডিজি স্যারের কাছে ঈদের রোজার ছুটি চাই। আচ্ছা, তো লেখালেখি আমার মনে হয় ওই সময় থেকে, ছোটবেলা থেকেই ছোটখাটো কিছু কিছু লেখি আর কি, প্র্যাকটিসটা ছিল।
আচ্ছা, তো স্টার্টিং ফ্রম আ স্পোর্টসম্যান নাও ইউ আর আ সাকসেসফুল কর্পোরেট গাই, সো এই যে জার্নিটা মানে একেবারে সুইচ 360 ডিগ্রি সুইচ আমি বলবো, একজন স্পোর্টসম্যান হঠাৎ করে আসলে কর্পোরেট জায়গায় চলে আসা, ইট ওয়াজ টাফ ডেফিনেটলি, বাট স্টার্টেড হাউ ইউ স্টার্টেড? আমি প্রথমে আসলে কঠিন, এটা ঠিক, কারণ আমরা যারা প্লেয়ার অনেক আসলে ফ্রি মাইন্ডেড, ওই সকাল 9টা থেকে বিকাল 6টা বা 5টা পর্যন্ত যে এই যে অফিস টাইম এইখানে বসে থাকাটা, এটা রিয়েলি ডিফিকাল্ট মানে একদম। আর আমরা আসলে ওই যে বসিংটা এটাও মেনে নেওয়াটাও খুব কঠিন, কারণ যেহেতু স্বাধীন চেতা মানুষ ছিলাম, রাইট। সো ওইটা আসলেই টাফ ছিল। বাট ব্যাপারটা হচ্ছে যে যখন আমি আসলে স্পোর্টস খেলাধুলা ছেড়ে দিলাম, তা আমার ভিতরে একটা যা মানে ইন্সপায়ারেশন কাজ করেছিল যে আমি যেহেতু স্পোর্টসটা ছেড়ে নতুন জায়গায় শুরু করতে যাচ্ছি, সো আমাকে এই জায়গায় ফোকাস করতে হবে। যত খারাপ হোক আর যত ভালো হোক, আমাকে এখানে সেটেল ডাউন করতে হবে, আমাকে সবার সাথে মিলে কাজ করতে হবে এবং শিখতে হবে। কারণ আমি কখনো ভাবিই নাই যে আমি আসলে জব করব। আমার স্বপ্ন ছিল প্লেয়ার হব, প্লেয়ার একটা টাইমে খেলাধুলা শেষের পরে হয়তো বা বিজনেস করব। বাট সেখান থেকে আমি সম্পূর্ণ সার্ভিস হোল্ডার হয়ে গেলাম। সো কোপ আপ করাটা টাফ ছিল, বাট আস্তে আস্তে যে বললাম যে ইচ্ছা শক্তি ছিল যে আমি করব। ঠিক আছে, আমরা এই কি করেছেন এবং পরবর্তী যেই যাত্রা বা জার্নিটা সেটা শুনবো, তবে এই মুহূর্তে একটা বিরতি নিচ্ছি। সুপ্রিয় দর্শক, এসএ টিভির পর্দায় আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন গল্প কথা অনুষ্ঠানে। এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। বিরতি শেষে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি এসএ টিভির পর্দায়। আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন গল্প কথা। আমি মারজান সুমিত আছি, আমার সাথে রয়েছেন ঢাকা থাই অ্যালকোম্যাক্স পিএলসির জেনারেল ম্যানেজার হুমায়ুন ফরিদ। জি ভাইয়া, কথা বলছিলাম যে 360 ডিগ্রি টার্নের ব্যাপারে, যে হঠাৎ করে আসলে স্পোর্টসম্যান থেকে কর্পোরেট গাই হয়ে যাওয়ার যেই ব্যাপারটা, খুব কঠিন ব্যাপারটা, এটা কিভাবে ঘটলো এবং সেই ব্যাপারে একটু জানতে চাই। শুরুর জবটা কোথায় ছিল, and how you got the job and then how you continued, এই ব্যাপারটা। ফার্স্ট আসলে যে জবটা আমার হয় নিটল গ্রুপে, আসলে আমার বড় ভাই নিটল গ্রুপে আছেন, সো সেই সুবাদেই আসলে প্রথম জবটা আমার করা। এরপরে জবটা আবার আমি ছেড়ে দিই, তখন আমার পরীক্ষা ছিল। দেন পরীক্ষার পরে আবার শুরু করি আমি র্যাঙ্কসে, এটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তার মানে স্টুডেন্ট লাইফ থেকেই শুরু? আমি স্টুডেন্ট, হ্যাঁ, আমি অনার্সের 3rd ইয়ার থেকে জব শুরু করি, মানে তখন খেলাটা ছেড়ে দিব। সো তখন থেকে আমার ভিতরে একটা জিনিস কাজ করে যে আমি তো খেলা ছেড়ে দিচ্ছি বা মনে হচ্ছে যে ক্যারিয়ারটা আগাবে না, সো আমাকে এটা ডিফারেন্ট ওয়েতে যেতে হবে। তো তখন ভাবলাম যে আসলে এটাই পারফেক্ট ওয়ে, কারণ বিজনেস করতে চাইলেই তো আর করা যায় না, ইনভেস্টমেন্ট লাগবে বা নতুন করে ভাবার অনেক চিন্তা করতে হবে। সো আমি তখন একটু শুরু করে দিলাম। আর আসলে বেসিক্যালি স্টুডেন্ট লাইফে একবার বিজনেস শুরুও করেছিলাম, সামহাও বিজনেসটা হয়ে ওঠে নাই। সো যে কারণে আর রিস্কটা নিতে চাইলাম না, সো কর্পোরেট ওয়ার্ল্ডে পথ চলা শুরু করলাম। সো এরপরে লং টাইম আমি ছিলাম রবিতে। আসলে গ্রো আপ যদি বলেন যে লাইফে শেখা, কর্পোরেট কালচার শেখা, কাজ করা, কিভাবে বা কাজ করতে হবে, নিজেকে বিল্ড আপ করা, মোটিভেশন নেওয়া, টোটালটাই আসলে রবির। কত বছরের ছিল সেটা? 11 বছর। 11 বছর। ইটস আ প্রিটি গুড টাইম। আচ্ছা, এত বছরের আপনার কর্পোরেট ক্যারিয়ার, আপনি হচ্ছে রবি থেকে মানে টেলকো থেকে আবার আপনি হচ্ছে ডিভাইস কোম্পানিতে গিয়েছেন, তারপরে আবার আপনি ইলেকট্রনিক কোম্পানিতে গিয়েছেন, এন্ড দেন আপনি এখন একটা অ্যালুমিনিয়ামে আছেন। সো এই যে ভ্যারিয়েশন প্রফেশনের বা এই যে সুইচ করা, এইটার পিছনে কি কোনো আসলে স্ট্র্যাটেজি আছে নাকি এটা জাস্ট এমনিতে হয়ে গেছে? এটা স্ট্র্যাটেজি না, আসলে আমার নিজেরও একটা ভালো লাগা। আমার আসলে ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করার, আসলে কারা কিভাবে কাজ করে, কোন ইলেকট্রিক ইন্ডাস্ট্রিতে কিভাবে হয়, লাইক সিমেন্ট, রড, এলপিজি। তো যেহেতু আমি এই ইন্ডাস্ট্রিতেই কাজ করতেছি সেলস মার্কেটিং নিয়ে, সো এই ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করার একটা ইন্সপায়ারেশন আমার মধ্যে কেন জানি কাজ করে। সো এর জন্য যখনই অন্য নতুন নতুন ইন্ডাস্ট্রিতে কোনো ধরনের অফার পাই, আমি আসলে চেষ্টা করি সেইখানে যাওয়ার। আমার এটা একটা খুব ভালো লাগে আর কি, এই কাজগুলো ডিফারেন্ট জায়গায়, নতুন নতুন এনভায়রনমেন্ট, নতুন মানুষকে চেনা, এটা আমার কাছে খুব ভালো লাগে। তো আপনি ক্যারিয়ারের বেশিরভাগ সময় আপনার সেলস এবং মার্কেটিং এই চলে গেছে, এবং যেই সেক্টরগুলোতে কাজ করেছেন সেলস আর মার্কেটিংটাই আপনি আসলে বেশি ফোকাস ছিলেন। তো এটা তো সরাসরি আসলে কনজিউমারের সাথে বা সরাসরি আপনার ফিল্ডেও কাজ করার অভিজ্ঞতা ছিল, যে ক্ষেত্রে আপনি মানে যেভাবে আপনি হয়তো বা অনেক মানুষের সাথে মিশেছেন বা আপনার খুব স্ট্রং পিয়ার ম্যানেজমেন্টেরও আসলে অভিজ্ঞতা হয়ে গেছে। তো এখন যেই জায়গায় আছেন, এই জায়গার কাজের অভিজ্ঞতা কেমন? বা খুব অল্প সময় তো হলো, 1-1.5 বছর সম্ভবত হলো।
তো একটা নতুন জায়গায়, এই নতুন জায়গার নতুন যে বিষয়গুলো আপনি লক্ষ্য করেছেন সেগুলো যদি একটু বলতেন। অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিতে যেটা হচ্ছে যে আসলে এখানে যখন আসলাম, এখানে টিমগুলো ছোট ছোট টিম, খুব বেশি ম্যান পাওয়ার নেই, টোটালি ডিলার বেইজ একটা অর্গানাইজেশন, ডিলারদের উপর ডিপেন্ডেন্সি অনেক বেশি। সো এখানে আমি সেইটাই নিয়ে কাজ করছিলাম যে কিভাবে ডিলার ডিপেন্ডেন্সিটা একটু কমানো যায়। ইট মিনস এমপ্লয়ীদেরকে আরও ফিল্ডে অ্যাক্টিভ হওয়ার জন্য কিভাবে একদম রিটেল পর্যন্ত তাদের কাজ করানো যায়, সেটা নিয়ে আমি কাজ মাঝখানে করছি। যেন ডিলার একটু আমরা হ্যাঁ, মানে ডিলার অবশ্যই থাকবে, ডিলার বেস ছাড়া তো বিজনেস হবে না, বা টোটালি ডিলার ডিপেন্ডেন্ট। মানে ডিলারের বাইরে যে ডিলার তো আসলে নিজে সব প্রোডাক্ট বিক্রি করে না, সে আবার রিসেলিং করে বিভিন্ন ফ্যাব্রিকেটরের কাছে বা ছোট ছোট দোকানে। তো সেই জায়গাগুলোতে আমি পোক করার চেষ্টা করেছি যাতে মানে ফুটপ্রিন্টটা একদম বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় মানে ছড়িয়ে যায়। সেটার জন্য আমি এক্সপান্ড করার চেষ্টাটা অনেক করেছি। আর মজার ব্যাপার হচ্ছে এখানে অনেক বড় বড় ডিলার আছে যারা আসলে দীর্ঘদিন ধরে এই ইন্ডাস্ট্রিতে আছে, তারা অনেক ফ্রেন্ডলি। আর নর্মালি ডিলার বেইজে যে ডিলার যারা নর্মালি থাকে এরা একটু সাদামাটা লোক, বাট এই ইন্ডাস্ট্রিতে দেখলাম যে বেশ কিছু ডিলার আছে যারা আসলে বিজনেসম্যান বলা যায়, দোকানদার না, তারা আসলে বিজনেসম্যান, বিজনেস মাইন্ডেড। সো এই এক্সপিরিয়েন্সটা এখানে হয়েছে। আর আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে এই ইন্ডাস্ট্রিতে ডিলারদের সাথে এমপ্লয়ীদের রিলেশনটা অনেক চমৎকার। প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে আমি যেটা দেখেছি যে ডিলার, উনি ডিলার, একটা যে ডিফারেন্স, আমি কোম্পানি এমপ্লয়ি, এই ইন্ডাস্ট্রিতে এসে দেখলাম না, এখানে ডিলার এবং এমপ্লয়ীদের রিলেশনটা খুব ভালো। আপনি যে কোম্পানিতে এখন আছেন পুরো দেশীয় একটি কোম্পানি এবং ইনভেস্টর হচ্ছে আপনি বলছিলেন বিদেশি। তো একটা কোম্পানির যদি ওই পরিমাণে সুনাম না থাকে সেক্ষেত্রে তো আমরা ইনভেস্টর পাওয়ার কথা না। তো আপনার এই কোম্পানির এখন কি অবস্থা বা কাজগুলো কিভাবে করছে, আমাদের দেশীয় মার্কেটে সুনাম কেমন আছে, এই বিষয়গুলো একটু জানবো। তবে একটা বিরতির পর আমরা বিরতি নিয়ে ফিরছি। দর্শক, এসএ টিভির পর্দায় আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন গল্প কথা। গল্প চলছে এবং আমার সাথে রয়েছেন হুমায়ুন ফরিদ। আমরা একটা বিরতির পর ফিরছি, কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। বিরতি থেকে ফিরে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি এসএ টিভির নিয়মিত আয়োজন গল্প কথায়। আমি মারজান সুমি আছি আপনাদের সাথে এবং আমার সাথে আজকে রয়েছেন হুমায়ুন ফরিদ। ভাইয়া, আপনি যে প্রশ্নটা করেছি এটার একটু উত্তরটা দেন, তারপর আপনার লেখালেখি প্রসঙ্গেও আমাদের অনেক কথা আছে। এখন মার্কেটে আসলে আপনার এই ঢাকা থাইয়ের কি ধরনের সুনাম আছে? আচ্ছা, 97 থেকে ঢাকা থাই বাংলাদেশে বিজনেস করছেন। সো তখন থেকে আসলে দেশি এবং বিদেশি ইনভেস্ট নিয়ে তারা বিজনেসটা স্টার্ট করে। সো বর্তমানে আমরা মার্কেটে সেকেন্ড পজিশনে আছি। বর্তমানে না, আসলে দীর্ঘদিন থেকেই ঢাকা থাই এই অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি সেকেন্ড পজিশন হোল্ড করে বিজনেস চালাচ্ছে। সো এবং সুনামের সাথেই করছে। অ্যালকো এবং ম্যাক্স দুটো তাদের ব্র্যান্ড, এই ব্র্যান্ড দুটো সুনামের সাথে বাংলাদেশে সব জায়গায় আসলে ইউজ হচ্ছে। আচ্ছা, আমরা এখনো দেখি অনেকে আসলে বাইরে থেকেই ইম্পোর্ট করে, অ্যালুমিনিয়াম বলেন বা কাজের জন্য বলেন। আমাদের প্রোডাক্ট কখনো আমরা বাইরে এক্সপোর্ট করব? আচ্ছা, অ্যালুমিনিয়াম বাংলাদেশে এখন যে টোটাল রিকোয়ারমেন্ট আছে তার 90% বাংলাদেশের প্রোডাকশন হয়, অনলি 10% বাইরে থেকে ইম্পোর্ট হয়। সো এক্সপোর্টের ব্যাপারটা হচ্ছে আমাদের দেশের ডিমান্ডই প্রতিনিয়ত বাড়ছে। সো যে কারণে যে নতুন নতুন আরও কোম্পানি আসছে, সো আমরা এখনও লোকাল যে ডিমান্ড সেটা সাপ্লাই করার ব্যাপারেই বেশি ইন্টারেস্টেড, যেহেতু এটা ভেরি ইজি। সো যখন আমাদের এই প্রোডাকশন আমাদের লোকাল ডিমান্ডের চাইতে এক্সিট করবে, বাড়বে, তখন হয়তো এক্সপোর্টের কথা চিন্তা করা যাবে। বাট এক্সপোর্টটা একটু ডিফিকাল্ট এই কারণে, কারণ আমরা যে অ্যালুমিনিয়ামের প্রোফাইল তৈরি করি, এটা যে অ্যালুমিনি, যেটা আসলে আমাদের ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়। বাংলাদেশে আমাদের কোনো খনিজ নেই, সো খনিজ পদার্থ নেই অ্যালুমিনির। সো এটা ইম্পোর্ট করে এনে আমরা প্রোডাকশন করি। সো ভেরি ডিফিকাল্ট যে আসলে এক্সপোর্ট করার কারণ হচ্ছে যারা চায়না এবং ইন্ডিয়া, তাদের কাছ থেকে তো আমরা নিয়ে আসি। সো তাদের যে প্রাইসিং, আর আমরা তাদের কাছে ইম্পোর্ট করে এনে তৈরি করে পাঠাবো, তো প্রাইসিংয়ে হয়তো ওয়ার্ল্ড মার্কেটে ভেরি ডিফিকাল্টিজ হবে। সেক্ষেত্রে সরকার যদি ট্যাক্স ভ্যাটের এই জায়গাগুলোতে যদি কিছু ছাড় দেয় তাহলে হয়তো বা পসিবল, আদারওয়াইজ একটু ডিফিকাল্ট। আচ্ছা, আপনার একটা খুব চমৎকার বিষয় রয়েছে আপনার জীবনে, লেখালেখি। সেই লেখালেখির পোকাটা কবে থেকে মাথায় আছে এবং সেটা কিভাবে আপনি এখনো পর্যন্ত? ছোটবেলা থেকেই টুকটাক লেখি, সো লেখালেখি করতাম। সো বেশ কিছু কবিতা জমে গেছিল। তো আমার আসলে মেয়েরা, আমার দুটো মেয়ে, আমার ওয়াইফ, ওরাই বললো যে কবিতাগুলো আছে, একটা বই করলে থাকলো একসাথে, একটা পাণ্ডুলিপি। তো
তো সেখান থেকেই আসলে ইন্সপায়ারেশন যে একটা কবিতার বই তাহলে লিখি। আর এছাড়া নরমালি লিখি, বিভিন্ন নিউজ পেপারে আমি ছোটোখাটো কলাম টলাম লিখি, ওটা অভ্যাসটা প্র্যাকটিসটা আছে। একজন কর্পোরেট গাই, একজন স্পোর্টসম্যান, এখন আবার হচ্ছে গিয়ে লেখক, তো এই যে এতগুলো পরিচয়, আবার একজন বাবাও, তো এই সব পরিচয়ের মধ্যে কোনটা বেশি এনজয় করেন? ডেফিনেটলি বাবা হিসেবে সবচেয়ে বেশি এনজয় করি। বাবার ফিলিংসটাই তো ডেফিনেটলি অন্যরকম। আর প্রফেশনাল লাইফ এগুলো আসলে সব কাজই আমার ভালো লাগে, আমার কোনো কাজই খারাপ লাগে না। যে কবিতা লেখা বেশি ভালো লাগে বা কর্পোরেট কাজ ভালো লাগে তাহলে না, আসলে প্রত্যেকটা কাজেই তার এক সময় যে যখন যে কাজটা করি ওইটাকে খুব এনজয় করার চেষ্টা করি। আচ্ছা, আর আপনি যেহেতু বলছিলেন যে আপনি মোটিভেশনাল অনেক কথাবার্তা বলেন বা মোটিভেশনাল ক্যারিয়ার নিয়ে অনেক মোটিভেটেড করেন মানুষকে, তো এখন তো অনেক যেমন দেখা যাচ্ছে এখন কিন্তু অনেক বেশি এডুকেটেড আমরা হচ্ছে তরুণ তরুণী পাচ্ছি, কিন্তু সেই অনুপাতে চাকরি বা জব যে সেক্টরগুলো আছে বা জবের যে ফিল্ডগুলো আছে সেগুলো অত বেশি সাফিসিয়েন্ট না। তো সেই জন্য অনেকে ডিপ্রেসড হয়ে যায়, অনেকে আসলে জব পায় না, যেমন বিবিএ এমবিএ করার পরেও জব পাচ্ছে না, অনার্স মাস্টার্স করার পরেও জব পাচ্ছে না, তাদের জন্য আপনি আসলে কি বলবেন? না, এই ব্যাপারটায় আমি আপনার সাথে একমত না যে সাফিসিয়েন্ট জব নেই। আসলে আজকালকার ছেলেমেয়েরা অনেক ফাস্ট গ্রো চায় লাইফের, মানে প্রফেশনাল লাইফের গ্রোয়িংটা অনেক ফাস্টার চায়। আসলে শুরুটা তো এত ভালো হবে না, আপনাকে ছোট একটা পর্যায় থেকেই আস্তে আস্তে উপরে উঠতে হবে, তাই না? বাংলাদেশে এমন অনেক জেনারেল ম্যানেজার বা হেড অফ সেলস এই লেভেলের লোক আছে যারা আসলে ওই মার্কেটে যে অর্ডার কাটে না, এসআর যাদেরকে আমরা বলি, সেলস রিপ্রেজেন্টেটিভ, সেখান থেকে কষ্ট করতে করতে আসলে বড় হয়েছে। সো আজকালকার ছেলেমেয়েরা আসলে পরিশ্রমী না সেটা আমি বলবো না, বাট তারা খুব তাড়াতাড়ি লাইফে বেটারমেন্ট চায়, বেটার পজিশন চায়। সো এটা একটা চ্যালেঞ্জ। আর ছোট হোক যেই কাজই হোক আপনাকে তাড়াতাড়ি শুরু করে দিতে হবে, সময় নষ্ট করা যাবে না। কিন্তু আমাদের অনেক ছেলেমেয়েরা আছে একটা বেটার কোম্পানি খুঁজে, একটু আছে, বেটার স্যালারি, এই করতে করতে তাদের ক্যারিয়ারে অনেক সময় নষ্ট করে ফেলে। সো আমার তাদের প্রতি সাজেশন থাকবে, পড়াশোনা শেষ করেছেন, জব লাইফে শুরু করবেন, যে কাজটা প্রথমে পাবেন সেটা দিয়ে শুরু করে দেন। আর যে কাজই হোক না কেন কাজটাকে ভালোবাসা শুরু করেন, দেখবেন যে আসলে ইমপ্রুভমেন্ট হবে। এবারে একটু আপনার যে বই রয়েছে, দুটো বই বের করেছেন আপনি? না, আমার একটা বই আসলে। আচ্ছা, আপনি দুটো নিয়ে এসেছেন, ঠিক আছে। তো এটা কবে, কোন মানে বইমেলায় কি দিয়েছিলেন? জি 2024-এর ফেব্রুয়ারির যে বইমেলা ছিল, 21-এর বইমেলা, সেই 21-এর বইমেলা আমার বইটা তো ফিডব্যাক কেমন ছিল? পরিবারের থেকে তো ভালো ফিডব্যাক ছিল, কিন্তু পরিবারের বাইরে মানুষের ফিডব্যাক কেমন? না, আমার আসলে পরিচিত যারা আছে তারা তো অবশ্যই তাদের কাছ থেকে অনেক ইন্সপায়ারেশন পেয়েছি, তারা অনেকে মেলাতে গিয়েছে, বই কিনেছে, ভালো। বাট আসলে কবিতা তো এখন মানুষ খুব একটা পড়ে না, বা আর বইও মানুষ খুব একটা পড়ে না। সো খুব বেশি যে বিক্রি হয়েছে খুব ভালো তেমন না, বাট আই এম হ্যাপি। কিন্তু একজন লেখক কিন্তু আসলে বাণিজ্যিক বিষয়টা লিখে না কখনোই, সেটা হয়তো কালের পরিক্রমে হয়তো দেখবেন আপনার এটা আরো বেশি, যেমন জীবনানন্দ দাশের আসলে তার জীবদ্দশায় তেমন কোনো আসলে অতভাবে চিন্তা করি না জীবনানন্দ, আমি আসলে শৌখিন লেখক। ঠিক আছে, শৌখিন লেখকের একটা লেখা আমরা পড়তে পড়তে বিদায় নিব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই আয়োজনে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং যারা দর্শকরা দেখছেন, যারা ক্যারিয়ার নিয়ে আসলে মোটিভেশন চায়, আমার মনে হয় আজকের এই পর্ব দেখে তাদের অনেক ভালো লাগবে। আপনার এই বই থেকে আমরা একটা কবিতা শুনতে শুনতে বিদায় নেব। আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, এসিটিভির নিয়মিত আয়োজন গল্প কথা আজ এ পর্যন্তই। আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি মারজান সুমি বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই এসিটিভির সাথেই থাকুন। চলেন আপনার লেখা কবিতা শুনি। নিশ্চয়ই ঢাকার জ্যামে বসে খুব ক্রিয়েটিভ কিছু লিখেছেন, সেরকম একটা। ঢাকা নিয়ে কবিতা লিখি, যেহেতু ঢাকায় আমার জন্ম, ঢাকায় বেড়ে ওঠা, সো ঢাকা নিয়ে একটা কবিতা শোনাই। কবিতার নাম আমার ঢাকা। এই শহরেই জন্ম আমার, এই শহরেই বেড়ে ওঠা, ঢাকা শহর প্রাণের শহর, আমার শহর ঢাকা। এই শহরের ইটেতে ইটেতে আবেগগুলো বাঁধা, এই শহরের পথে পথে স্মৃতিগুলো আঁকা। মতিঝিলের শাপলা চত্বর, ফকিরাপুলের পুল, পল্টনের ওই মিছিল মিটিং, আর আবেগের রমনা বটমূল। বৈশাখ শুরু পদ্মা ইলিশে, হইচই শুরু চারুকলা আর রমনা মোড়েতে, বই মেলাতে আড্ডাবাজি ফেব্রুয়ারি জুড়ে, গলিতে গলিতে শহীদ মিনার স্বাস্থ্য ফুলে ফুলে। মোহামেডানার আবহানির ফুটবল খেলার ঝড়, শুরু হতো বন্ধু মহলে খেলাবাজির দর। রিকশার শহর ঢাকা আমার, টেম্পুর ধোঁয়ায় মত্ত, 6 নাম্বার বাসের ঝোলাতে জীবন হতো শক্ত। মুড়ির টিনের ভটভটি শব্দে কান হতো স্তব্ধ,
সায়দাবাদার গাজীপুরে তার দৌরাত্ম্য। সন্ধ্যা হলে ভ্যানে ভ্যানে চটপুটির গন্ধ, অন্যদিকে প্যাটিস বলে রফিক মামা ডাকত। বিদ্যুৎহীন সন্ধ্যাগুলো, হারিকেনের আলো, বাজারের সব দোকানগুলোয় আড্ডাতে টলমলো। ছেলেমেয়েরা মেতে উঠত টিলেস পেরেস খেলায়, সেই দিনগুলো ভালো ছিল আমার ছোটবেলায়। কথায় কথায় শুরু হতো হরেক হট্টগোল, টিএনটি আর এজিবির ব্যাপক গণ্ডগোল। শীতের সন্ধ্যায় অলিতে গলিতে ব্যাডমিন্টন খেলা, পিঠার দোকান, ধোঁয়ায় ঘেরা ঢাকা শহর জোড়া। রাস্তা জুড়ে ফুটবল আর ক্রিকেট খেলার ধুম, হরতালের শহর ঢাকা শহর পড়তো ধুম ধুম। পুলিশ এলেই দলে বলে যেতাম পালিয়ে, পুলিশ গেলেই খেলা আবার যেতাম চালিয়ে। ঢাকা শহর আমার শহর, আবেগ দিয়ে ঘেরা, জ্যামার দূষণ যাই থাকুক আমার ভালোবাসা।